হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 11 থেকে 15 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। বালুচরে একদিন, অর্থাৎ নদীর পাড়ে যে বালুর চর জাগে, সেই বালুর চরে একদিন এই মেয়েটি ঘুরতে গিয়েছিল। তো সেই গল্পই আমরা এখন পড়ব। এখানে দেখো, আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি, যেখানে একটি নদী আছে, নদীর পাড়ে ঘরবাড়ি আছে, বড় গাছ আছে এবং এই মেয়েটিকে আমরা দেখছি। তো এই গল্পের নাম হচ্ছে বালুচরে একদিন। আমরা পড়ব। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। অর্থাৎ তিথিদের বাড়ি হচ্ছে অচিনপুর গ্রামে, তারা ঢাকাতে থাকে, কিন্তু যখন গ্রীষ্মের ছুটি হয় তখন তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এবারও তারা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। অর্থাৎ উপরে যে আমরা প্রকৃতির ছবি দেখলাম, এই প্রকৃতি তিথি মন ভরে দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারি দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। অর্থাৎ উপরে যে আমরা নদী দেখেছি, এই নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, অর্থাৎ নাদের চাচার কাজ হচ্ছে মাছ ধরা, এই কারণে তিনি জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে, অর্থাৎ পাখিরাও মাছ ধরে খায়। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। অর্থাৎ নদীর পাশ দিয়ে নৌকা চলছে। নৌকা চলার সময় তিথি নৌকা থেকে মসজিদের মিনার দেখছে, এছাড়া গ্রামের বাজার, বটতলা অর্থাৎ বড় একটি বট গাছ, তার নিচে মানুষজন, মাঠ দেখেছে এবং মন্দির দেখেছে। একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া, অর্থাৎ যেখানে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা হয়। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। অর্থাৎ মধু কাকা তিথিকে দুইটি রঙিন হাড়ি দিয়েছিল এবং বলেছিল এগুলো বাসায় সাজায় রাখবে। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। অর্থাৎ বেড়াতে গেলেও ঝড় বাদল মাথায় রেখে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টল টল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো। অর্থাৎ নৌকা থেকে তিথি ভয়ে ভয়ে নদীর জলে হাত বুলালো, কারণ জল টল টল করছে। কি শীতল, অর্থাৎ তখন জল ঠান্ডা ছিল। অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে, অর্থাৎ নদীর মাঝখানে বড় চর থাকে, সেই চরে তারা পৌঁছে গেল। সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। চরের চারদিকে কাটা ঝোপ অর্থাৎ ছোট ছোট গাছ, যেই গাছে কাটা আছে এবং ঘাস রয়েছে, এছাড়া কাশবন রয়েছে।
খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক, শালিক পাখি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা, অর্থাৎ মাছরাঙা পাখি সে নলখাগড়া গাছের ঝোপের ভিতর বসে আছে। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল, অর্থাৎ গাংচিল পূব দিক থেকে এসেছে। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর। হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিলেন, অর্থাৎ মুক্তিযোদ্ধারা এই চরে অবস্থান করেছিলেন। তারা ডুবিয়ে দিয়েছিল পাক বাহিনীর লঞ্চ, অর্থাৎ এই চরে ঘাঁটি গেড়ে তারা ছিলেন এবং পাকিস্তানিদের লঞ্চ যখন আসে তখন তারা ডুবিয়ে দিয়েছিলেন। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনও নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল, অর্থাৎ তারা এতক্ষণ নদীর চরে ছিল, নদীর চর থেকে তারা নৌকায় উঠে পড়ল, কারণ বাতাস বইছে এবং উত্তর পূর্ব দিকে মেঘ হয়েছে। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। উকি দেওয়া মানে আড়াল থেকে দেখা, মিনার মানে দালানের উঁচু চূড়া, বাদল মানে বৃষ্টি, চর মানে নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, অর্থাৎ নদীতে জল থাকে কিন্তু তার মাঝে যদি বালুর উঁচু ভূমি থাকে সেগুলোকে চর বলে। নলখাগড়া মানে নলের মতো লম্বা ঘাস, অর্থাৎ যে ঘাসগুলো অনেক লম্বা হয় তাকে নলখাগড়া বলে। ঘাঁটি মানে আস্তানা, অর্থাৎ মুক্তিযোদ্ধারা চরে ঘাঁটি গেড়েছিল। তারপর দেখো আছে বাক্য পড়ি ও লিখি। নদী, নদীতে বাক্য লিখেছি। নদীতে নৌকা চলে, নৌকা, নদীর বুকে নৌকা ভাসে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের কৃতি সন্তান। বালুচর মানে আমরা বাক্য লিখেছি বালুচরে পাখিদের মেলা বসে। তারপরে দেখো ছিল ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। সুপারি গাছের সারি দিয়ে উকি দেয়। এখানে ডান পাশে শব্দ ছিল নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের। তাহলে সুপারি গাছের সারি দিয়ে উকি দেয় সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসে আর টল টল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। সাদা বক এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং ঘাড় বাঁকা করে, অর্থাৎ ঘাড়ের অন্যদিকে মুখ নিয়ে। তারপর দেখো এখানে আছে বিপরীত শব্দ জেনে নেই। শব্দ এবং বিপরীত শব্দ। গ্রাম এর বিপরীত শব্দ শহর। সাদা কালো। শীতল মানে হচ্ছে ঠান্ডা, উষ্ণ মানে গরম, পরিষ্কার নোংরা, দূর মানে দূরে, নিকট মানে কাছে। তারপর দেখো আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথিদের গ্রামের নাম মধুপুর, অচিনপুর, শফিপুর, নাজিরপুর। তিথিদের গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা, হামিদ চাচা, নাদের চাচা, মধু কাকা। নাদের চাচা, মাটি দিয়ে শখের হাড়ি বানান নাদের চাচা, হামিদ চাচা, মধু কাকা, গণেশ কাকা। মধু কাকা মাটি দিয়ে হাড়ি বানান। নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে মাছরাঙা, গাংচিল, শালিক, সাদা বক। মাছরাঙা পাখি বসে আছে।
তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল 1947 সালে, 1952 সালে, 1969 সালে, 1971 সালে। 1971 সালে। বুঝে নেই। কুমারপাড়া, কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি, যে হাড়িতে শখের জিনিস রাখা হয়। দেখো এখানে কিছু শখের হাড়ি আছে, এই হাড়িগুলোতে শখের বিভিন্ন জিনিস রেখে দেয়া হয়। দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড, অর্থাৎ বালুচর একটি দ্বীপ, কারণ বালুচরের চারপাশে নদীর জল থাকে। তাহলে কুমারপাড়া, শখের হাড়ি এবং দ্বীপ সম্পর্কে জানলাম। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, মুখে মুখে উত্তর বলি ও লিখি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? নৌকায় করে তিথিরা কোথায় গেল? চরে কারা ঘাটি গেড়েছিল? নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? নৌকায় করে তিথিরা নদীর চরে গেল। চরে কারা ঘাটি গেড়েছিল? চরে মুক্তিযোদ্ধারা ঘাটি গেড়েছিল। নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল। তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল, কারণ ঝড় আসলে পাখিরা কোথায় থাকবে এজন্য। বন্ধুরা আমরা এই উপরের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর বন্ধুরা দেখো এখানে আছে বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লিখি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, এখানে হবে দাড়ি। তারপরে আছে কি শীতল, এখানে হবে আশ্চর্যসূচক চিহ্ন অর্থাৎ একটি দাগ দিয়ে তারপরে ফোঁটা। তারপরে তিথি চিৎকার করে উঠল, এখানে হবে কমা। তারপরে বাবা কি সুন্দর, এখানেও একটি কমা হবে। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর, এখানে আশ্চর্যসূচক চিহ্ন হবে কি সুন্দর। তারপরে গণেশ কাকা বললেন ফিরতে হবে। গণেশ কাকা বললেন, এখানে কমা হবে এবং ফিরতে হবে এখানে দাড়ি। এগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। পাঠ 12 আলোচনা করব। দেখো বন্ধুরা পাঠ 12তে আছে আমাদের গ্রাম। এটি একটি কবিতা বা ছড়া, সুন্দর একটি ছড়া যা আমরা এখন পড়ব। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বন্ধুরা দেখো আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারছি। পিছনে ফুল গাছ আছে, এই ছেলেমেয়েরা খেলা করছে। পিছনে তার মা আছে, কোমরে কলসি হাতে নিয়ে। পিছনে কাশফুল, সাদা কাশফুল দেখতে পারছি। কৃষকেরা মাঠ থেকে ধান কেটে নিয়ে বাড়ি যাচ্ছে এবং কৃষক ধান কাটছে। পিছনে ঘর আছে, এখানে নদী দেখতে পারছি, নদীতে নৌকা চলছে। এভাবে একটি গ্রামের পরিবেশ তৈরি হয়। আমরা কবিতাটি আরও একবার পড়ি। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া।
আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। কবি বলেছে আমাদের গ্রামটি ছোট এবং গ্রামের ঘরগুলোও ছোট। থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর। অর্থাৎ আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘরে আমরা সবাই মিলেমিশে থাকি, এখানে কেউই পর নয়। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। পাড়াতে যত ছেলে মেয়ে আছে সবাই আমাদের ভাই। একসাথে খেলি আর পাঠশালে যাই। একসাথে খেলাধুলা করি এবং পাঠশালে মানে বিদ্যালয়ে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি। আমরা কখনো কাউকে হিংসা করি না এবং কারোর সাথে মারামারিও করি না। পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। অর্থাৎ আমাদের বাবা মা এবং বয়সে বড় যারা তারা আমাদের গুরুজন, তাদেরকে সবসময় আমরা ভয় পাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের এই ছোট গ্রামকে কবি মায়ের সাথে তুলনা করেছে, কারণ গ্রাম তাদের আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। গ্রামে সূর্য যে আলো দিচ্ছে এবং গাছ থেকে সে বাতাস বইছে, এটি মায়ের মমতার সাথে তুলনা করেছেন কবি। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। অর্থাৎ মাঠে ধানে পরিপূর্ণ এবং দিঘিতে জলে পরিপূর্ণ। মাঠের ধান থেকে আমরা খাবার পাই, জলের দিঘিতে জল থাকে, জলে মাছ থাকে, এখান থেকে আমরা মাছ পাই। চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। অর্থাৎ জল ভরা দিঘি, দিঘিতে যে জলে পূর্ণ, এই জলের উপর যখন চাঁদের কিরণ, চাঁদের আলো লাগে, তখন চাঁদের আলোয় দিঘি ঝিকিমিকি করে। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন। অর্থাৎ গ্রামে আম গাছ জাম গাছ এবং বাঁশঝাড় মিলেমিশে আসে, ওরা আত্মীয় হেন। অর্থাৎ গাছগুলো মিলেমিশে থাকে যেন তারাও আত্মীয়। সকালে সোনার রবি পূব দিকে ওঠে। অর্থাৎ সোনার রবি, রবি মানে সূর্য, সূর্যকে সোনালি বলা হয়েছে, অর্থাৎ সোনার। পূব মানে পূর্ব দিকে ওঠে সূর্য। পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। অর্থাৎ গ্রামে পাখি ডাকে, বাতাস বয় এবং বিভিন্ন ফুল ফোটে। শব্দ শিখি। শেথা মানে সেখানে, কভু মানে কখনো, ডরি মানে ভয় পায়, কিরণ মানে আলো, আত্মীয় মানে আপনজন, রবি মানে সূর্য, বায়ু মানে বাতাস। তারপর বন্ধুরা দেখো এখানে আছে বাক্য লিখি। আমরা বাক্য লিখব। পাঠশালা, পাঠশালাতে আমরা বাক্য লিখেছি আমার বাড়ির পাশেই একটি পাঠশালা। গুরুজন, গুরুজন দিয়ে বাক্য লিখেছি গুরুজনকে সম্মান করো। দিঘি, দিঘির জল টল টল করছে। মিলেমিশে, পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকি। বাঁশঝাড়, বাঁশঝাড় মানে বাঁশঝাড়ে পাখি ডাকছে। আমরা এভাবে বাক্য লিখেছি। তারপর দেখো আছে এখানে বলছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। কবিতাটি আমাদের সুন্দর করে বলতে বলছে এবং লিখতে বলছে। তারপরে আছে একই রকম শব্দ শিখি। একই রকম মানে হচ্ছে সমার্থক শব্দ, যেমন রবি, রবি মানে সূর্য, অরুণ। অর্থাৎ সূর্যকে আমরা রবিও বলতে পারি আবার অরুণও বলতে পারি। তারপরে বায়ু, বায়ু মানে বাতাস, হাওয়া। অর্থাৎ এই শব্দগুলো একই রকম। কিরণ, কিরণ মানে আলো, প্রভা। ঘর, বাড়ি, গৃহ। পাঠশালা, পাঠশালাকে আমরা বলতে পারি বিদ্যালয় বা স্কুল। বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি। গায়ের ঘরগুলো কেমন, পাড়ার সব ছেলে একসাথে কি কি করে, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন, আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে। বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। গায়ের ঘরগুলো কেমন, গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে। উত্তর পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন। চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে।
আম গাছ, জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো এখানে আছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। মায়ের সাথে তুলনা করেছেন। কখনো করব না খেলাধুলা ও পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। কখনো করব না, সেটি হচ্ছে হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে, রবি মানে হচ্ছে সূর্য, সূর্য সোনালি রঙের বা সোনার রঙের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। উত্তর হবে পূর্ব দিকে। বন্ধুরা দেখো, তারপর এখানে বলছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি। দেখো আমরা এখানে 4টি বাক্য লিখেছি গ্রাম সম্পর্কে। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, গ্রামে অনেক গাছপালা থাকে, মাঠে নানা রকম ফসল ফলে, গ্রামের মানুষ বাড়িতে নানা রকম পশু পাখি পালন করে। এভাবে তোমরা আরও বিভিন্ন বাক্য লিখতে পারো গ্রাম সম্পর্কে। পার্ট 13 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশের জালের মতো নদী ছড়িয়ে আছে। দেখো এখানে বড় একটি নদীর ছবি দেয়া আছে। নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, এখানে কাশফুল আছে। আমরা পড়ব বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এ দেশে, অর্থাৎ বাংলাদেশে প্রায় শত শত নদী আছে। জালের মতো জড়িয়ে আছে সেগুলো, সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। বাংলাদেশের নদীগুলো জালের মতো জড়িয়ে আছে, অর্থাৎ একটা নদীর সাথে আরেকটা নদী মিশে গিয়েছে কোথাও গিয়ে, এবং এই নদীগুলোর সুন্দর সুন্দর নাম আছে। যেমন মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম, ধানতারা, ধানছিড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে। বড় নদী কোনগুলো? যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি, অর্থাৎ কোনো নদী এঁকে বেঁকে চলেছে, কোনোটা সোজা, কোনো নদী শান্ত অর্থাৎ ঢেউ কম, কোনো নদী স্রোত বেশি, তখন ওই নদীকে অশান্ত বলা হয়। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী, অর্থাৎ এর আগে আমরা বড় নদী পড়লাম পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। এখানে ব্রহ্মপুত্র বলা আছে। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। হিমালয় পর্বত রয়েছে নেপাল এবং ভারতের ওখানে, যেখানে এভারেস্ট পর্বত রয়েছে। সেই স্থান থেকে ব্রহ্মপুত্র নদীর জন্ম হয়েছে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে ব্রহ্মপুত্র নদী। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা, অর্থাৎ পদ্মা নদীও এসেছে হিমালয় পর্বত থেকে। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কুমিরের মতো একটি প্রাণী যার নাম ঘড়িয়াল। এই ঘড়িয়াল পদ্মা নদীতে দেখা যায়। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়, অর্থাৎ বাঘাইর একটি মাছের নাম। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত, অর্থাৎ ডলফিন দেখা যেত মেঘনা নদীতে। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের যে বঙ্গোপসাগর, কক্সবাজার বা কুয়াকাটা, সেখানে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে একটি নদী, তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী।
এই নদীটি বেশ খরস্রোতা। অর্থাৎ বন্ধুরা, যে নদী প্রতিবেশী দেশকে ঘুরে আবার বাংলাদেশে এসেছে তার নাম হচ্ছে আত্রাই। বাংলাদেশ এবং মায়ানমার ভিতর দিয়ে যে নদী গিয়েছে তার নাম নাপ, এবং ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম হয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী নদী, এবং কর্ণফুলী সবচেয়ে খরস্রোতা, অর্থাৎ এই নদীতে স্রোত অনেক বেশি। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বালেশ্বর, নীলকমল এরকম নদী, অর্থাৎ এই নদীগুলো বনের ভিতর দিয়ে গিয়েছে। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটি নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি, অর্থাৎ নদী পাথর বয়ে আনে। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। অর্থাৎ বন্ধুরা, নদী আমাদের দূষণ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে বা ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা নদীতে মাছ পাচ্ছি না, নদীর জল ব্যবহার করতে পারছি না। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমাদের নদীকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। দেখো, এখানে আছে শব্দ শিখি। স্রোত মানে পানির প্রবাহ, খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার, অর্থাৎ যেই নদীতে অনেক স্রোত। দূষিত মানে নষ্ট। ডলফিন মানে তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত মানে নাম করা। তারপর দেখো, এখানে আছে বাক্য বানাই ও লিখি। আমরা শব্দ দিয়ে বাক্য বানাবো, যেমন একে বেঁকে। আমরা এখানে একটি বাক্য তৈরি করেছি, পাহাড়ি নদী একে বেঁকে বয়ে চলে। স্রোত, কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি। শান্ত, ছোট নদীগুলো শান্ত হয়ে থাকে। শখ, বাগান করা আমার শখ। শক্তি, খাবার খেলে শক্তি হয়। বন্ধুরা দেখো, এখানে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী, এর ভিতর ছোট নদী কোনটি? পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। বন্ধুরা, পদ্মা, মেঘনা, যমুনা সবই কিন্তু বড় নদী, তাহলে ছোট নদী হচ্ছে ধানতারা। হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। বন্ধুরা, হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। নাপ নদী। তারপর আছে প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর, যমুনা নদীর, হালদা নদীর, ধলেশ্বরী নদীর। উত্তর আত্রাই নদীর। তারপরে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এটি ডান পাশ, এটি বাম পাশ। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, হিমালয় থেকে এসেছে বন্ধুরা পদ্মা নদী। বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, তাহলে আমরা মেঘনাতে যাব। তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর। তারপরে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আছে হালদা নদীতে। সাপের মতো পেঁচিয়ে চলেছে, সেটি হচ্ছে সোমেশ্বরী নদী। আর ছোট বড় পাথর বয়ে আনে, সেটা হচ্ছে পিয়াইন নদী। পিয়াইন নদীর শক্তি অনেক বেশি, সে পাথর নিয়ে আসে। তারপর বন্ধুরা দেখো, এখানে আছে উত্তর বলি ও লিখি।
কোন নদীর ইলিশ বিখ্যাত? হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। বন্ধুরা দেখো, তারপর আমাদের বলছিল 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। আমরা এই 3টি করে ছোট এবং বড় নদীর নাম এখন লিখব। 3টি বড় নদী পদ্মা, মেঘনা ও যমুনা। 3টি ছোট নদী আগুনমুখা, ধানতারা ও ধানসিঁড়ি। বন্ধুরা দেখো, তারপর আছে একটি নদীর ছবি আঁকি। তোমরা সুন্দর করে একটি নদীর ছবি আঁকবে। পার্ট 14 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 14তে আছে হার জিতের গল্প। এখানে আমরা হার জিত সম্পর্কে পড়ব, একটি গল্পও পড়ব। এখানে আমরা শিক্ষককে দেখতে পারছি, তার সামনে একটি ছেলে আছে যে স্কেটসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, পিছনে ছাত্রছাত্রীরা বসে আছে। স্যার, আসতে পারি? অর্থাৎ এই ছেলেটি স্যারের কাছ থেকে অনুমতি নিচ্ছে ক্লাসে আসার জন্য। নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে, সে ক্লাসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন এসো। অর্থাৎ এই ছেলেটা এগিয়ে এলো, বলল আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, 2টি প্রশ্নও করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে? রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো? নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ। অর্থাৎ তাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হবে, যেখানে সব ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। কেউ দৌড় প্রতিযোগিতা, কেউ দড়ি লাফ, এবং রাশেদ অঙ্ক দৌড় এবং মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নেবে। 3 দিন পরের কথা। আজ ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা, কারণ কে প্রতিযোগিতায় জিতবে বা হারবে এটি নিয়েই উৎকণ্ঠা। কোন খেলায় কে বিজয়ী হবে, অর্থাৎ এটা নিয়েই সবার মনে উৎকণ্ঠা। শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই হবে বিজয়ী। ক্লাসে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখল 28, লিখেই ক্লাস নিয়ে দৌড় দিল। পিছনে তাকিয়ে দেখল একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারদিকে হইচই পড়ে গেল, রাশেদ জিতেছে। অর্থাৎ অঙ্ক দৌড় প্রতিযোগিতায় নিয়ম হচ্ছে একটি অঙ্ক দেবে, যেমন এখানে অঙ্ক দিয়েছিল 95 থেকে 67 বিয়োগ। এই অঙ্কটি সমাধান করে, অর্থাৎ সমাধান ছিল 28, এটি লিখে তাকে দৌড় দিতে হবে। দৌড় দিয়ে শেষ সীমানায় যেতে হবে। রাশেদ দ্রুত অঙ্ক করে ক্লাসে ভর দিয়ে দৌড়ে প্রথম হয়েছিল। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্লাস দুটো রেখে দিল এক পাশে, 2 হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে।
বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে ৮ জন। অর্থাৎ রাশেদও মোরগ লড়াইয়ে অংশ নিয়েছে। মোরগ লড়াই এভাবে খেলা হয়, এক পায়ে ভর দিয়ে অন্য পা এভাবে হাত পিছনে রেখে ধরে রাখতে হয় এবং একে অপরকে ধাক্কা দিতে হয়। যে পড়ে যাবে সে বাদ এবং শেষ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে সেই মোরগ লড়াই প্রতিযোগিতায় জিতবে। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করল না, আঘাত থেকে নিজেকে রক্ষা করল যাতে সে পড়ে না যায়। লড়াই করতে করতে একে একে পড়ে গেল ৫ জন। তাহলে ৮ জনের ভিতর ৫ জন পড়ে গিয়েছে, আর থাকলো ৩ জন, বাকি রইল ৩ জন। সেই ৩ জন হচ্ছে রাশেদ, রাজু আর জিমিত। এই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে। রাশেদ চট করে সরে গেল। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল জিমিত আর রাশেদ। রাশেদ ভাবল ঠান্ডা মাথায় খেলতে হবে। জিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো জিমিত। রাশেদ সরে গেল। অর্থাৎ জিমিত যখন আঘাত করেছে তখন রাশেদ আঘাত যাতে তার গায়ে শক্তভাবে না লাগে এ কারণে সে সরে গিয়েছে। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার। জিমিত আবারও আক্রমণ করল। রাশেদ কাঁধ দিয়ে নিজেকে প্রতিহত করল, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল ধীর করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখল তীব্র বেগে এগিয়ে আসছে জিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল জিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠল রাশেদ, রাশেদ। অর্থাৎ জিমিত খুব দ্রুত দৌড়ে আসছিল রাশেদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু রাশেদও অভিনয় করছিল যে সেও জিমিতকে ধাক্কা দেবে, কিন্তু রাশেদ পাশ থেকে সরে গিয়েছিল এবং জিমিত তখন তার ঝোল থামাতে না পেরে সে হুড়মুড় করে পড়ে গিয়েছিল এবং রাশেদ পাশে দাঁড়িয়েছিল। বিকালে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়। অর্থাৎ সবাই যে খেলায় অংশগ্রহণ করেছে এটি বড় কথা। শব্দ শিখি। ক্রিয়া মানে খেলা, চটপট মানে তাড়াতাড়ি, উৎকণ্ঠা মানে উদ্বেগ, তীব্র বেগে মানে দ্রুত গতিতে, দৃঢ় মানে শক্ত। দেখো বন্ধুরা, নিচে আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এখানে আছে ছবি দেখি এবং খেলার নাম বলি। দেখো এখানে ওরা কি জানি খেলছে। এটি হতে পারে যে হাডুডু খেলা, বাংলাদেশের যে জাতীয় খেলা, সেই খেলাটি অনেকটা এরকম খেলতে হয়। দেখো এখানে আছে শব্দ নিয়ে খেলি, জায়গায় বসাই। উপরে শব্দ আছে চটপট, মেধাবী, হইচই, মাঠ, প্রতিযোগিতা। স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। এভাবে আমরা এই শব্দ নিয়ে ফাঁকা স্থানে বসিয়ে পূরণ করেছি। তারপর আছে দেখো বুঝেনি। চটপট, অর্থাৎ চটপট বলতে বোঝায় খুব তাড়াতাড়ি কিছু করা। হুড়মুড়, হুড়মুড় বলতে বোঝায় অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ। ক্র্যাশ, ক্র্যাশ বলতে হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। ধারা বর্ণনা, কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। অর্থাৎ যখন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল তখন ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে বিভিন্ন কথা তাদের স্যার নোমান স্যার মাইকে বলছিল, সেটি হচ্ছে ধারা বর্ণনা। মেডেল মানে হচ্ছে বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। তারপর দেখো এখানে আছে বাক্য লিখি। এখানে শব্দ আছে চটপট। চটপট দিয়ে দেখো আমরা এখানে বাক্য লিখেছি।
মেয়েটি প্রশ্নগুলোর উত্তর চটপট বলে দিল। মেধাবী, সবাই জানতো রাশেদ খুব মেধাবী। হইচই, জয়ের আনন্দে দর্শক হইচই করে উঠল। আঘাত, সে পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেডেল, প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল প্রদান করা হয়। বন্ধুরা দেখো, নিচে প্রশ্ন আছে, উত্তর বলি ও লিখি। নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? খেলা শেষে হেড স্যার কী বললেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? প্রশ্নের জবাব চটপট দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। অর্থাৎ যেদিন প্রথম বিদ্যালয়ে এসেছিল রাশেদ, সেদিন নোমান স্যার রাশেদকে 2টি প্রশ্ন করেছিল। সেই প্রশ্নগুলোর উত্তর খুব ঝটপট দিয়েছিল, এ কারণেই নোমান স্যার বুঝেছিল রাশেদ অনেক মেধাবী। অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হবে। অর্থাৎ সবার আগে অঙ্ক করতে হবে, অঙ্ক করা হলে তখন দৌড় দিয়ে অপর প্রান্ত থেকে আবার ফেরত আসতে হবে। মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। খেলা শেষে হেড স্যার কী বললেন? খেলা শেষে হেড স্যার বললেন, হার জিত বড় কথা নয়। বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো, এখানে আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। ক্রাশে ভর দিয়ে এগিয়ে এলো জাফর, রাশেদ, রাজু, জিমিত। ক্রাশে ভর দিয়ে এগিয়ে এসেছিল রাশেদ। রাশেদ যে খেলায় নাম দিয়েছিল অঙ্ক দৌড় ও দড়ি লাফ, দড়ি লাফ খেলায় রাশেদ নাম দেয়নি। তারপরে দীর্ঘ লাফ, মোরগ লড়াই, দীর্ঘ লাফে নাম দেয়নি। মোরগ লড়াই ও দৌড়েও নাম দেয়নি। রাশেদ নাম দিয়েছিল অঙ্ক দৌড় ও মোরগ লড়াইতে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন রাশেদ স্যার, জাফর স্যার, নোমান স্যার, হেড স্যার। নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক্রেস্ট, মেডেল, মালা, বই। হাতে তুলে দিয়েছিলেন বই এবং গলায় পরিয়ে দিয়েছিলেন মেডেল। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 7 জন, 8 জন, 5 জন, 9 জন, মোট 8 জন অংশ নিয়েছিল। বন্ধুরা দেখো, এখানে সুন্দর কিছু আছে, যেমন ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপর আছে শব্দের খেলা খেলি। এখানেও একটি খেলা আছে যা আমরা পড়ব। খেলার নিয়ম, খেলার নিয়ম কি হবে? প্রথম জন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে বই, তারপরে বলবে ইট। অর্থাৎ প্রথম জন বলেছিল বই, বই শব্দের শেষ বর্ণ হস্যই। এই হস্যই দিয়ে দ্বিতীয় জন আরেকটি শব্দ বলবে, যেমন ইট। তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। অর্থাৎ তৃতীয় জনকে আগের দুইটি শব্দ বলতে হবে। সে বলবে বই, ইট, এবং ইট শব্দে যে ট আছে, ট দিয়ে সে আরেকটি শব্দ বলবে, যেমন টাকা। এভাবে চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে। তৃতীয় জন 3টি বলেছিল, চতুর্থ জন 4টি, পঞ্চম জন 5টি, এভাবে চলতে থাকবে। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। অর্থাৎ এভাবে আগের শব্দসহ ধারাবাহিকভাবে বলতে হবে, নাহলে সে বাদ পড়ে যাবে। এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। পাঠ 15 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে সুন্দর একটি ছড়া আছে। এই ছড়াটির নাম হাসি। লিখেছেন রোকনুজ্জামান খান। কবি রোকনুজ্জামান খানকে বলা হয় বাংলা দাদা ভাই।
অর্থাৎ তিনি তার নাতি নাতনিদের জন্য অনেক সুন্দর সুন্দর ছড়া লিখেছেন বাংলা ভাষায়। এই কারণে তাকে বাংলার দাদা ভাই বলা হয়। আমরা এই ছড়াটি এখন পড়ব। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। সংক্ষেপিত, অর্থাৎ কবি এই ছড়াটি আরও বড় করে লিখেছেন, তোমাদের বইতে সংক্ষেপে দেয়া আছে। দেখো বন্ধুরা, এখানে সব পাখি এবং মাছদের আমরা হাসতে দেখছি। তাছাড়া খোকনও কিন্তু তার ফোকলা দাঁতে, অর্থাৎ তার একটি দাঁত নেই, এ অবস্থায় সে হাসছে। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, অর্থাৎ কবি রকুনুজ্জামান খান বলছে সবাই হাসতে পারে, হাসতে কেউ জানে না এটা ঠিক নয়। এই শোনো না কত হাসির খবর বলে যায়, অর্থাৎ কবি এখন বিভিন্ন হাসি বা কত রকম হাসির খবর তোমাদের জানাবে। যেমন এখানে আছে খোকন হাসে ফোকলা দাঁতে। দেখো এখানে খোকনকে দেখতে পারছি, তার একটি দাঁত নেই, তাও সে হাসছে। এই হাসিকেই বলে ফোকলা দাঁতে হাসি। চাঁদ হাসে তার সাথে সাথে, অর্থাৎ খোকন ফোকলা দাঁতে হাসছে, তার সাথে এই পাশে দেখো চাঁদও হাসছে। কাজল বিলে শাপলা হাসে, অর্থাৎ দেখো এখানে একটি বিল আছে, এই বিলে শাপলা ফুল আছে, সেই শাপলা ফুলও হাসে। হাসে সবুজ ঘাস, অর্থাৎ ঘাসগুলোও হাসছে। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। এখানে আমরা খোলসে মাছকে দেখছি, এই খোলসে মাছের হাসি দেখে পাশে একটি পাতিহাঁস আছে, পাতিহাঁসও প্যাক প্যাক করে হাসছে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, এখানে টিয়ে পাখিকে তার লাল রঙের রাঙা ঠোঁটে হাসতে দেখছি। ফিঙের মুখেও হাসি ফোটে, এখানে দেখো আমরা টিয়ের পাশাপাশি এই পাশে ফিঙে নামে একটি পাখি আছে, সেও হাসছে। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়, অর্থাৎ টিয়ে ফিঙে এবং তার সাথে সাথে দোয়েল পাখি, কোয়েল পাখি, ময়না পাখি এবং শ্যামা পাখিও হাসতে চায়। বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। বন্ধুরা দেখো এখানে নিচে এই বোয়াল মাছটি সেও হাসছে, আর বোয়াল মাছের হাসি দেখলে কবির পিলে চমকে যায়। পিলে মানে হচ্ছে পেটের বাম পাশের একটি অঙ্গ, যেখানে টান লাগে হাসলে সেখানে চমকে উঠছে বোয়াল মাছের হাসি দেখে। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, অর্থাৎ এত পাখি মাছ হাঁস এরা হাসছে, তো এদের হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, অর্থাৎ নিজেরা হাসে না, তো তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়, অর্থাৎ যারা গোমরা মুখে চায় হাসে না, তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি, অর্থাৎ শব্দার্থ। ফোকলা মানে হচ্ছে দাঁতহীন, অর্থাৎ দাঁত নেই। বিল স্রোতহীন জলাশয়। রাঙা মানে রঙিন। গোমরা মানে গম্ভীর। খবর মানে সংবাদ। বন্ধুরা দেখো তারপর আছে বাক্য শিখি। খবর, খবর দে বাক্য। স্কুল বন্ধের খবর শুনে সবাই খুশি হয়। ফোকলা, ফোকলা দাঁতে শিশুটি হাসে। রাঙা, টিয়ের রাঙা ঠোঁট দেখতে বেশ সুন্দর। গোমরা, গোমরা মুখো থেকো না। বন্ধুরা দেখো তারপর আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। আমরা এখন মিল করব। প্রথমে আছে খোকন হাসে, খোকন হাসে ফোকলা দাঁতে। খোকন ফোকলা দাঁতে অর্থাৎ দাঁতবিহীন। চাঁদ হাসে খোকনের সাথে। চাঁদ কিন্তু খোকনের সাথে সাথে হাসে।
কাজল বিলে শাপলা হাসে, শাপলা হাসে। টিয়ে হাসে, টিয়ে রাঙা ঠোঁটে হাসে। খোলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাঁস। বন্ধুরা দেখো, তারপর এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। এখানে ডান পাশের শব্দ আছে পিলে, প্যাচার, চাঁদ, খবর, রাঙা। আমরা এখানে পড়ি, এই শোনো না কত হাসির খবর বলে যায়। এখান থেকে আমরা খবর শব্দটি নিয়েছি। চাঁদ হাসে তার সাথে সাথে, এখান থেকে চাঁদ নিয়েছি। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, আমরা রাঙা নিয়েছি। টিয়ের রাঙা ঠোঁট অর্থাৎ লাল রঙের ঠোঁট, সেই ঠোঁটে টিয়ে পাখি হাসে। বোয়াল মাসের দেখলে হাসি পিলে চমকে যায়। এখানে দেখো ছিল পিলে, পিলে হচ্ছে শরীরের একটি অংশ, বেশি হাসলে সেখানে চমকে ওঠে। তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। এখানে প্যাঁচার ছিল। বন্ধুরা দেখো, এখানে বলছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু, এটি হচ্ছে চন্দ্রবিন্দু বর্ণ যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। দেখো বন্ধুরা, চন্দ্রবিন্দু যুক্ত শব্দ এই কবিতায় ছিল দাঁত, দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত। তারপরে চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। পাতিহাঁস, পয়াকার তয়হস্যি হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস, পাতিহাঁস। ঠোঁট, ঠয় চন্দ্রবিন্দু ওকার ট ঠোঁট। প্যাঁচা, পয় চন্দ্রবিন্দু জ ফেলা আকার চয়াকার প্যাঁচা। তারপর বলছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তোমরা কবিতাটি মুখস্থ করবে, তারপরে না দেখে বলবে এবং লিখবে। বন্ধুরা দেখো, এখানে আছে উত্তর বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, খোকন কিভাবে হাসে? উত্তর, খোকন হাসে ফোকলা দাঁতে। কাজল বিলে কে হাসে? কাজল বিলে শাপলা হাসে, অর্থাৎ শাপলা ফুল, সেও হাসতে পারে। কার হাসি দেখে পিলে চমকে যায়? বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়? যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়। অর্থাৎ যারা অন্যদের হাসি দেখে হাসে না, বরং গোমরা মুখে চেয়ে থাকে, তাদের দেখেই প্যাঁচার মুখে হাসি পায়। খোলসে মাছের হাসি দেখে কে হাসে? খোলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো, এখানে বলছে 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। আমরা এখন লিখব। 5টি পাখির নাম দোয়েল, টিয়া, শালিক, মাছরাঙা, কোয়েল। 5টি মাছের নাম ইলিশ, কাতল, বোয়াল, শিং, পুঁটি। বন্ধুরা দেখো, এরপরে বলছে ছবি দেখে বাক্য বলি ও লিখি। এখানে আমরা রাতের আকাশে তারা এবং চাঁদ দেখতে পারছি, আমরা বাক্য লিখেছি আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। তারপর এখানে দেখো, টিয়া পাখিকে তার লাল ঠোঁটে হাসতে দেখছি। টিয়া পাখি গাছের ডালে বসে আছে। এখানে এই ছেলেটি তার ফোকলা দাঁতে হাসছে, আমরা লিখেছি খোকা ফোকলা দাঁতে হাসছে। তারপরে দেখো, এখানে আমরা বোয়াল মাছকে হাসতে দেখছি, আমরা লিখেছি মাছটি পানি থেকে লাফিয়ে উঠল। এই মাছটি পানি থেকে লাফিয়ে উপরে উঠেছে। এভাবে আমরা বাক্য লিখতে পারি। এই ছেলেটি, এই মেয়েটি দেখো গোমরা মুখে অর্থাৎ না হেসে তাকিয়ে আছে, আমরা লিখেছি খুকি মুখ গোমরা করে আছে, অর্থাৎ সে হাসছে না। পরের ভিডিওতে আমরা পাঠ 16 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। ভালো থেকো তোমরা।